সাসপেন্ড হয়ে গেলেন শুভেন্দু অধিকারী। 30 দিনের জন্য বিধানসভায় সাসপেন্ড, আরো 3 বিধায়ক সাসপেন্ড। এ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো, বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী সাসপেন্ড। বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীকে 30 দিনের জন্য ভারতীয় বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। এবার শুভেন্দু অধিকারীর মুখে রীতিমতো কোষের সজোরে থাপ্পড় দিল ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভাইরা। লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না শুভেন্দু অধিকারীর মতো বিজেপির বিতর্কিত হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারী ভণ্ড নেতা। শুভেন্দু অধিকারীকে তাকে 24 ঘন্টা সময় দেওয়া হলো। শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলা হবে না। শুভেন্দু অধিকারী আবার তিনি হিন্দু মুসলমানের কাজ খেলছে পশ্চিমবাংলায়। এবার কি তবে ভারতে নরেন্দ্র মোদীর পালা? যে হারে পুরো ভারত জুড়ে দুর্নীতি চলছে, তাতে এই আন্দোলন যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের পতনের এক বিশাল গণ অভ্যুত্থানে রূপ নিতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো ভারতের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল এবং অভাবনীয় পরিবর্তন আসতে যাচ্ছে এবং জনতার রুদ্ধ রোষের মুখে মোদীকেও ক্ষমতা ছেড়ে পালাতে হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন এবার শুভেন্দু অধিকারীর নিজ গ্রামের সাধারণ হিন্দুরাই ক্ষোভে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ভাঙচুর বিক্ষোভ করেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামের প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসছে। সামনে পেলে পাছার ছাল তুলে নেবে বিক্ষুব্ধ গ্রামবাসী। সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চরমে পৌঁছেছে। গতকাল শুভেন্দুর নিজ গ্রামেরই সাধারণ হিন্দু মুসলমান একত্রিত হয়ে শুভেন্দুর বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর কারণে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এই গেটে দাঁড়িয়ে শুভেন্দুকে তাড়িয়েছিলাম, আর এই গেটে দাঁড়িয়ে বলছি শুভেন্দুর দালালদের তাড়াবো। বিক্ষোভকারীরা সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর রাজনীতির খেলা খেলে, আর আমরা সাধারণ মানুষ তার কারণে মরব, এটা আমরা মানব না। তারা দাবি করেছেন, শুভেন্দু একজন দাঙ্গাবাজ, যার কারণে পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ পরিবেশ আজ কলুষিত। এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে, যেখানে এক নারী ও এক পুরুষ কনস্টেবল আহত হন। তবে সাধারণ মানুষের ক্ষোভ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। তারা দাবি করেছেন, শুভেন্দুকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আজকে উনি হিন্দু হিন্দু করে যে নাচানাচি লাফালাফি, আসলে মাথার তার কেটে গেছে, পুরো পাগল হয়ে গেছে, উন্মাদের মতন আচরণ করছে। বিক্ষোভকারীদের মতে, শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য এবং ধর্মীয় বিভেদের রাজনীতি পশ্চিমবঙ্গের পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে, লুট করেছে। হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে হিন্দু বলে। লাস্ট কাশ্মীরে আমার 30-32 বছর রাজনীতি হয়ে গেল, কলেজ জীবন থেকে অদ্যাবধি। হিন্দু মুসলিম উস্কানি দিয়ে তিনি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন বলে অভিযোগ উঠেছে। আর এই কারণেই আজ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে প্রতিবাদ করছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? শুভেন্দু অধিকারীকে কি গ্রেফতার করা উচিত? কমেন্টে জানিয়ে দিন। দর্শক, শ্রীলঙ্কার দাপুটের রাজাপাকসে পরিবারের পতন এবং বাংলাদেশের লৌহ মানবী খ্যাত শেখ হাসিনার অভাবনীয় দেশ ত্যাগের পর বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভূমিকম্পটি আঘাত এনেছে খোদ ভারতের নয়াদিল্লির বুকে। যে নরেন্দ্র মোদীর প্রশাসন নিজেদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপ্রতিরোধ্য, স্থিতিশীল এবং শক্তিশালী সরকার বলে দাবি করত, আজ তাদের সেই অহংকারের মসনদ চরমভাবে টলমল করছে। আর এই মহাবিস্ফোরণের নেপথ্যে কোনো শক্তিশালী বিরোধী দল, বিদেশি শত্রু বা সামরিক বাহিনী নেই, বরং রয়েছে ভারতের রাজপথে নেমে আসা কোটি কোটি বিক্ষুব্ধ তরুণ বা জেনজি প্রজন্ম। আরো অবাক করা বিষয় হলো, এই ভয়ঙ্কর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে সম্পূর্ণ নতুন এবং সাধারণ মানুষের কাছে একদমই অপরিচিত একটি রাজনৈতিক শক্তি, যার নাম ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা দল। যে তরুণ প্রজন্মকে একদিন তুচ্ছ তাচ্ছিল্য করে তেলাপোকা বলে গালি দেওয়া হয়েছিল, আজ সেই তেলাপোকারাই দিল্লির রাজপথ দখল করে মোদী প্রশাসনের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। এটি শুধু একটি দলের নাম নয়, এটি ভারতের কোটি কোটি শিক্ষিত, বেকার এবং অধিকার বঞ্চিত তরুণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের এক ভয়ঙ্কর অগ্নুৎপাত। আপনাদের মনে নিশ্চয়ই একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, একটি রাজনৈতিক দলের নাম কেন তেলাপোকা বা ককরোচ হবে? এর পেছনে লুকিয়ে আছে এক চরম অপমান, রাষ্ট্রীয় অহংকার এবং ক্ষমতার অপব্যবহারের এক চাঞ্চল্যকর ও হৃদয় বিদারক গল্প। ভারতে দীর্ঘদিন ধরেই শিক্ষা খাতে এক
এক চরম নৈরাজ্য, অরাজকতা এবং লাগামহীন দুর্নীতি চলছে। নিট, ইউজি সহ বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া সেখানে এখন এক নিয়মিত এবং মামুলি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারতের মতো 130 কোটি মানুষের দেশে লাখ লাখ মেধাবী তরুণ যখন নিজেদের সুন্দর ভবিষ্যতের আশায় দিনের পর দিন, মাসের পর মাস অমানসিক পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেয়, তখন একদল অসাধু এবং দুর্নীতিবাদ চক্র টাকার বিনিময়ে সেই প্রশ্নপত্র ধনীদের সন্তানের কাছে বিক্রি করে দেয়। গরিব কৃষকের সন্তান, সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা মেধা থাকা সত্ত্বেও এই চরম দুর্নীতির কারণে ছিটকে পড়ছে। আর মোদী প্রশাসন এই ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেওয়ার বদলে বরং দুর্নীতিবাদ সিন্ডিকেটগুলোকেই পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে এসেছে। বছরের পর বছর ধরে চলা এই চরম অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে যখন ভারতের শিক্ষিত এবং বেকার তরুণ সমাজ আর চুপ থাকতে পারল না, তখন তারা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ শুরু করে। তারা সরকারের এই চরম ব্যর্থতা এবং অপকর্মের সমালোচনা করে বিভিন্ন ভিডিও বানাতে থাকে, কিন্তু রাষ্ট্রযন্ত্র তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো তাদের চরম অপমান করে বসে। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের মতো একটি পবিত্র বিচারালয়ে বসে এক ভয়ঙ্কর এবং দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে বসেন। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদকারী এবং সরকারের সমালোচনা করা বেকার যুবকদের তাচ্ছিল্য করে তেলাপোকা বা পরজীবী বলে আখ্যা দেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইনি অভিভাবকের মুখ থেকে দেশের তরুণ প্রজন্মকে এমন নোংরা ভাষায় আক্রমণ করার ঘটনা ভারতের ইতিহাসে এক নজিরবিহীন কলঙ্ক। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ প্রশাসন ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে এই চরম অপমানই হতে যাচ্ছে তাদের নিশ্চিত পতনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। বিচারপতির সেই চরম অপমানজনক কথার করা জবাব দিতেই তার ঠিক পরের দিনই সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট এবং তরুণ আইকন অভিজিৎ দীপকের হাত ধরে জন্ম নেয় এই ককরোচ জনতা পার্টি। তাদের বার্তা ছিল একদম পরিষ্কার এবং ভয়ঙ্কর: হ্যাঁ, আমরা তেলাপোকা, আর এই তেলাপোকারাই এবার আপনাদের অহংকারের ক্ষমতার মসনদ কুড়ে কুড়ে খাবে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলোয়ার সংখ্যা মিলিয়ন মিলিয়ন ছাড়িয়ে যায়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির যে দুর্ধর্ষ আইটি সেল এত বছর ধরে পুরো ভারতের রাজনীতি নিয়ন্ত্রণ করত, আজ তারা সিজেপির তরুণদের গতির কাছে রীতিমতো ধরাশয়ী। এতদিন পর্যন্ত এই ককরোচ জনতা পার্টির পুরো কার্যক্রম ছিল কেবল অনলাইন ভিত্তিক, কিন্তু পরিস্থিতির চরম আকার ধারণ করে যখন তারা অনলাইনের গণ্ডি পেরিয়ে সরাসরি রাজপথে নেমে আসার মেগা ঘোষণা দেয়। নিট দুর্নীতি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগের দাবিতে তারা সরাসরি নয়াদিল্লির প্রাণ কেন্দ্র যন্তর মন্তরে এক বিশাল বিক্ষোভ সমাবেশে ডাক দেয়। এই বিক্ষোভে সরাসরি নেতৃত্ব দেওয়ার জন্য দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক খোদ যুক্তরাষ্ট্র থেকে বিমানে করে দিল্লিতে এসে পৌঁছেছে। তিনি যখন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেন, তখন সেখানে যে অভাবনীয় দৃশ্য তৈরি হয়েছিল তা ভারতের গোয়েন্দা সংস্থাগুলোকে চরম আতঙ্কের মধ্যে ফেলে দেয়। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমায় লক্ষ লক্ষ তরুণ। তরুণদের এই গগন বিদারী স্লোগান আর উন্মাদনা দেখে মোদী প্রশাসন খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল এটা হলো ভারতের বুকে এক আসন্ন এবং অপ্রতিরোধ গণ অভ্যুত্থানের অশনি সংকেত। এই জেনজির বিক্ষোভকে মোদী প্রশাসন এতটাই ভয় পেয়েছে যে পুরো নয়া দিল্লি শহরটিকে এখন একটি অঘোষিত সামরিক দুর্গে পরিণত করা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে দিল্লি পুলিশ প্রকাশ্যে মাত্র 2000 পুলিশ মোতায়েন করার কথা বললেও বিশ্ব গোয়েন্দা সূত্র মতে সিভিল ড্রেস বা সাদা পোশাকে পুরো দিল্লি জুড়ে কয়েক লক্ষ পুলিশ, র্যাব, অসামরিক বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদের অত্যন্ত গোপনে মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের চারপাশ নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢেকে ফেলা হয়েছে। এমনকি এই বিক্ষোভ ঠেকাতে ভারতের আদালতে জনস্বার্থে একটি মামলাও দায়ের করা হয়েছিল, কিন্তু দিল্লির হাইকোর্ট যখন জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি করতে অস্বীকৃতি জানালো, তখন মোদী প্রশাসনের ভয় আরও বহু গুণে বেড়ে যায়। এরই মাঝে শুরু হয়েছে ভারতের সবচেয়ে বিতর্কিত এবং ঘৃণ্য একটি অধ্যায়: গদি মিডিয়ার নগ্ন প্রোপাগান্ডা। এই মিডিয়ার প্রধান কাজই হলো সত্যকে গোপন করে মিথ্যাকে চরম সত্য হিসেবে সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দেয়া। যখন বিহার রাজ্যে একের পর 1 কোটি টাকার ব্রিজ তাসের ঘরের মতো ধসে পড়ছে, ভারতের লাখ লাখ গরিব মানুষ না খেয়ে মারা যাচ্ছে, মণিপুরে জাতিগত দাঙ্গায় দাও দাও করে আগুন জ্বলছে, তখন এই গদি মিডিয়াগুলো সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করে। আর যখন সারা দেশে প্রশ্ন ফাঁস নিয়ে লাখ লাখ শিক্ষার্থী রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে, তখন নরেন্দ্র মোদী ইতালি সফরে গিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডি চকলেট উপহার দিতে ব্যস্ত। এই গদি মিডিয়াগুলো শিক্ষার্থীদের আর্তনাদ প্রচার না করে ঘন্টার পর ঘন্টা প্রাইম টাইমে নিউজ করেছে মোদী কেন মেলোডি চকলেট গিফট করলেন, এর স্বাদ কেমন, মেলোনি এই চকলেট পেয়ে কেমন হাসলেন। এসব আবর্জনা দিয়ে তারা মানুষের ব্রেন ওয়াশ করছে। কিন্তু আজ যখন কোটি কোটি তরুণ এই গদি মিডিয়ার তোয়াক্কা না করে জেনজি আন্দোলনের ডাক দিয়ে রাজপথে নেমেছে, তখন এই মিডিয়াগুলো নিজেদের অস্তিত্ব বাঁচাতে নতুন এক হাস্যকর ষড়যন্ত্র তত্ত্ব প্রকাশ করা শুরু করেছে। তারা দাবি করছে ভারতের এই জেনজি আন্দোলনের পেছনে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরাসরি ইন্ধন এবং মাস্টার প্ল্যান রয়েছে। ঠিক যেভাবে তারা বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার ছাত্র অভ্যুত্থানের নেপথ্যে আমেরিকার গোপন হাত খুঁজেছিল। আসল সত্য হলো ভারতের এই গদি মিডিয়া এখন চরম আতঙ্কে ভুগছে। তারা খুব ভালো করে বুঝতে পারছে যে তরুণদের এই আন্দোলন সফল হয়ে মোদীর পতন ঘটলে তাদের অবৈধ
আয়ের পথ এবং যুগের পর যুগ ধরে চলা এই চাটুরিকতার রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, তরুণেরা যখন একবার নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামে তখন পৃথিবীর কোনো স্বৈরাচারী শক্তি তাদের দামিয়ে রাখতে পারে না। শ্রীলঙ্কার রাজা পাকসে থেকে শুরু করে বাংলাদেশের শেখ হাসিনা, জেনজিদের এই রোষানলে পড়ে কেউই গদি বাঁচাতে পারেনি। এবার কি তবে ভারতে নরেন্দ্র মোদীর পালা? যে হারে পুরো ভারত জুড়ে দুর্নীতি চলছে, তাতে এই আন্দোলন যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের পতনের এক বিশাল গণ অভ্যুত্থানে রূপ নিতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো ভারতের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল এবং অভাবনীয় পরিবর্তন আসতে যাচ্ছে এবং জনতার রুদ্ধ রোষের মুখে মোদীকেও ক্ষমতা ছেড়ে